ভাবুন তো, একটা অস্ত্রের ব্যারেল বা নলের ভেতর দিয়ে একজন পূর্ণ বয়স্ক মানুষ মাথা নিচু না করেই একদম সোজা হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোনো সায়েন্স ফিকশন নয়। আজকের এই বিশ্লেষণে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন এক ইঞ্জিনিয়ারিং দুঃস্বপ্নের গভীরে ডুব দেব যা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। চলুন মানব ইতিহাসের অন্যতম চরম আর দানবীয় এই যন্ত্রের পেছনের আসল গল্পটা আজ জেনে নেওয়া যাক। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, ১৩৫০। না, এটা কোনো সাধারণ মাপজোক নয়, এটা হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, শোয়ারার গুস্তাবের ওজন ১৩৫০ টন। এই অবিশ্বাস্য ওজনের কথা একবার চিন্তা করে দেখুন তো। এই মাটি কাঁপানো দৈত্যের সামনে আধুনিক যুগের বড় বড় যুদ্ধ ট্যাঙ্কগুলোকেও আক্ষরিক অর্থেই ছোট বাচ্চাদের খেলনার মতো মনে হতো। আসলে এটা শুধু একটা অস্ত্র ছিল না, বরং বলা যায় এটা ছিল ইস্পাতের এক বিশাল চলমান পাহাড়। আমাদের আজকের আলোচনার প্রথম পর্ব, দি আল্টিমেট বাংকার বাস্টার বা অভেদ্যকে ভেদ করা। চলুন দেখি কেন এই দানবকে তৈরি করা হয়েছিল। তো এই চরম সমাধানের দরকার পড়ল কেন? আসলে সেই সময়কার একটা বিশাল বড় মাথা ব্যথা ছিল ফ্রান্সের ম্যাজিনো লাইনের মতো ভারী কংক্রিটের বাংকার আর ভূগর্ভস্থ দুর্গগুলো। সাধারণ কামানের গোলা দিয়ে এই দুর্ভেদ্য কাঠামোগুলোর গায়ে আক্ষরিক অর্থেই একটা আঁচড়ও কাটা যাচ্ছিল না। আর ঠিক এই কারণে জার্মানি ক্রুপ কোম্পানি পুরনো সব নিয়মকানুন একেবারে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তারা বানায় ইতিহাসের সবচেয়ে বড় রাইফেলড অস্ত্র, শোয়ারার গুস্তাভ। এর একটাই লক্ষ্য ছিল সাধারণ কামানের সব সীমাবদ্ধতা ভেঙে চরম দুর্গগুলোকে একদম গুড়িয়ে দেওয়া। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, বিশাল মাপের ইঞ্জিনিয়ারিং, ৪৭ মিটারের টাইটান। এর বিশালত্বটা আসলে কেমন ছিল সেটা একটু কল্পনা করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সাধারণ ট্যাঙ্কের পাশে গুস্তাভকে দাঁড় করালে জিনিসটা পরিষ্কার হবে। ৮টা যুদ্ধ ট্যাঙ্ক যদি আপনি পরপর সারিবদ্ধভাবে রাখেন, তবেই কেবল এই ৪৭ মিটার লম্বা গুস্তাভের সমান দৈর্ঘ্য পাওয়া যাবে। ভাবা যায়, এর আকার এতটাই ভয়ঙ্কর বড় ছিল যে এটাকে অনায়াসেই একটা ৪তলা ভবনের সাথে তুলনা করা যায়। মানে এর বিশালত্ব সত্যি যে কোনো মানুষের কল্পনাকে হার মানাতে বাধ্য। আর এই স্লাইডের পরিসংখ্যানগুলোর দিকে তাকালে তো আপনার চোখ রীতিমতো কপালে উঠবে। ভাবুন, শুধু একে চালানোর জন্যই দরকার হতো ৪,০০০-এরও বেশি মানুষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৪,০০০ জন ক্রু। এ থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে এটা নিছক কোনো বন্দুক ছিল না, বরং এটা ছিল একটা চলমান শহর। পুরো জিনিসটা ঠিকঠাক পরিচালনা করতে নিখুঁত সমন্বয়ে কাজ করা একটা ছোটখাটো সেনাবাহিনীরই প্রয়োজন হতো। আমাদের পরের পর্ব, এক লজিস্টিক্যাল দুঃস্বপ্ন, অর্থাৎ আস্ত শহরকে স্থানান্তর। এত বিশাল একটা যন্ত্র চালানোর ঝক্কিটাও কিন্তু কম ছিল না। আচ্ছা, ২ ডজন নীল তিমির সমান ওজনের একটা অস্ত্রকে এক জায়গায় থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়ার কাজটা একটু চিন্তা করে দেখুন তো। এটা তো আক্ষরিক অর্থেই একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। ওজন এতটাই বেশি ছিল যে সাধারণ ট্রেনের লাইন এর ধারে মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। নতুন কোনো জায়গায় এই অস্ত্রটা সেট করতেই টানা ৬ সপ্তাহ সময় লেগে যেত। প্রথমে ২৫টি আলাদা ট্রেনের বগিতে করে এর পার্টসগুলো আসত। তারপর সেই বিশাল ওজন সামলাতে ৪টে সমান্তরাল রেল লাইন বসাতে হতো। আর সবশেষে বিশাল বিশাল ক্রেন দিয়ে অত্যন্ত সাবধানে অংশগুলোকে জোড়া লাগানো হতো। এক কথায় এটা ছিল চরম ধৈর্যের একটা পরীক্ষা। আর এর গোলা বা শেলগুলো, সেগুলো কিন্তু কোনো সাধারণ বুলেট ছিল না। এক একটা শেলের সাইজ ছিল একটা ছোটখাটো অফিস ভবনের সমান, আর ওজন ছিল ৭,০০০ কিলোগ্রামেরও বেশি। তো যখন এই দানব গর্জে উঠত, তার ধ্বংসাত্মক শক্তি আর শকওয়েভ এতই প্রকাণ্ড হতো যে মাইলের পর মাইল এলাকার জানালার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ত। আশেপাশের মানুষের তো রীতিমতো মনে হতো যেন ভয়ঙ্কর কোনো প্রাকৃতিক ভূমিকম্প বা দুর্যোগ আঘাত এনেছে। একদম শিউরে ওঠার মতো অবস্থা। এবার আসি আমাদের চতুর্থ পর্বে, সেভাস্তোপোল অবরোধ, যেখানে লক্ষ্যবস্তুকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। সেভাস্টোপোলে এই অস্ত্রের আঘাত হানার ফিজিক্স বা পদার্থবিদ্যা দেখলে রীতিমতো তাজ্জব বনে যেতে হয়। গুস্তাভ থেকে ছোড়া একটা শেল বাতাসে প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দেয়। এরপর সেটা ৩০ মিটার সমুদ্রে পানি ভেদ করে এবং শেষে ১০ মিটার পুরো নিরেট কংক্রিট একেবারে ছিন্ন ভিন্ন করে একটা গোপন ভূগর্ভস্থ গোলা বারুদের গোদামে সরাসরি আঘাত হানে।
এত সব লজিস্টিক্যাল দুঃস্বপ্ন থাকার পরও যুদ্ধের ময়দানে এই সুবিশার যন্ত্রটি যে আসলেই কাজ করেছিল এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এটি শুধু লক্ষ্যবস্তুতে আঘাতই করেনি, বরং সেটাকে আক্ষরিক অর্থে মানচিত্র থেকে চিরতরে মুছে দিয়েছিল। আমাদের পঞ্চম এবং শেষ পর্ব, মাস্টারপিস নাকি বিশাল অপচয়, যুদ্ধের রূঢ় বাস্তবতা। কিন্তু ঠিক এই জায়গাতেই গল্পের মোড় ঘুরে যায়। যুদ্ধের বাস্তব আর রূঢ় দিকগুলো খুব দ্রুতই এই চরম নকশার দুর্বলতাগুলোকে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দেয়। মূল বিষয়টা হলো, এখান থেকে গুলি ছোড়া কিন্তু মোটেই কোনো সহজ কাজ ছিল না। দ্বিতীয়বার ফায়ার করার প্রস্তুতি নিতে দীর্ঘ ৪৫ মিনিট সময় লেগেছে। তো যুদ্ধের ময়দানে ৪৫ মিনিট মানে তো অনন্তকাল, তাই না? শুধু কি তাই, এর নিজের তৈরি করা প্রচণ্ড বিস্ফোরণে বারবার এর নিজেরই রেললাইনগুলো ভেঙে চুরমার হয়ে যেত। আর সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হলো, ৪তলা ভবনের সমান একটা আস্ত কাঠামোকে আপনি কোনোভাবেই শত্রুপক্ষের যুদ্ধবিমানের চোখ থেকে লুকিয়ে রাখতে পারবেন না। তো এই সব মারাত্মক ত্রুটির কারণে যুদ্ধের শেষের দিকে এই তথাকথিত অজেয় অস্ত্রটার চূড়ান্ত পরিণতি হয়েছিল বেশ করুণ। শেষ পর্যন্ত এটাকে ভেঙে টুকরো টুকরো করে স্ক্র্যাপ মেটাল বা বাতিল লোহায় পরিণত করা হয়। এর বিশাল অস্তিত্ব দুনিয়া থেকে বিলীন হয়ে গেলেও এটি রেখে গেছে এমন এক ভয়াবহ ইতিহাস, যা আমাদের বলে যে মানব সৃষ্ট ইঞ্জিনিয়ারিং যখন একেবারেই চরম সীমায় পৌঁছায়, তখন তার পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের এই আলোচনার একেবারে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। শরাইট গুস্তাভের এই বিশাল কর্মযজ্ঞ কি সত্যিই ইঞ্জিনিয়ারিংয়ের একটা মাস্টারপিস ছিল, নাকি এটা ছিল কেবলই বিপুল পরিমাণ সম্পদের একটা চরম অপচয়? একটু ভেবে দেখুন তো, এই চরম যন্ত্রটা কি আদতেই কোনো উপকারে এসেছিল, নাকি যুদ্ধের ময়দানে লাভের চেয়ে ক্ষতি বেশি করেছিল? এই চিন্তার খোরাকটা আপনাদের জন্যই রেখে গেলাম। চরম ইতিহাসের এই পাতা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেটা ভাবার দায়িত্ব আপনাদেরই। আজ তাহলে এখানেই শেষ করছি।